আজকের লেকচারে আমরা দেখবো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ইন জাভা। যারা এর আগের লেকচার দেখেছো সেখানে আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর কিন্তু ক্লিয়ার করে দিয়েছি এবং তার আগের লেকচারে আমরা কিন্তু ইন্ট্রোডাকশন অ্যাবাউট কনস্ট্রাক্টর কিন্তু ক্লিয়ার করে নিয়েছি। যারা এখন এই কনসেপ্টগুলো তোমরা ক্লিয়ার করোনি, আমি রিকোয়েস্ট করবো তোমরা আগে ওই ভিডিওসগুলো ভালো করে দেখো। আমি আই বাটনে কিন্তু প্রোভাইড করে দেবো এই দুটো লিঙ্ক। এর আগেও আমাদের ইউজার ডিফাইন ফাংশনেরও লিঙ্ক আমি কিন্তু যেগুলো অলরেডি আমাদের আগে চলে এসছে প্লেলিস্টে, সেগুলো আমি লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো আই বাটনে, প্লাস এর প্লেলিস্টটার লিঙ্কও দিয়ে দেবো। কম্পিউটার সায়েন্স ফর ক্লাস 9 and 10 এই প্লেলিস্টের মধ্যে ভিডিওসগুলো রয়েছে। তোমরা যারা 11-12 পড়ো, প্লাস তোমরা কলেজ যারা পড়াশোনা করছো তারাও কিন্তু অ্যাপ্লিকেবল। তোমাদের যদি সিলেবাসে থাকে তোমরা কিন্তু অবভিয়াসলি কিন্তু এই কনসেপ্টগুলো তোমরা এই প্লেলিস্ট থেকে তোমরা গ্রিপ আপ করতে পারো। তো সেই সূত্রে দাঁড়িয়ে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটা কি জিনিস আমরা এখানে এবার এক্সপ্লেন করবো। অলরেডি ডিফল্টটা তো বুঝে গেছি, দেখুন এখানেও আমি একটা এক্সাম্পলে রেখেছি। ডিফল্ট মানে যেখানে যেই, দেখো এইটুকু তো ক্লিয়ার হয়ে গেছে যে কনস্ট্রাক্টরের নাম আর আমাদের ক্লাসের নাম সবসময় সেম হয়, মানে কনস্ট্রাক্টর ইজ অলসো আ ফাংশন উইথ নো রিটার্ন টাইপ অ্যান্ড দ্য ক্লাস নেম অ্যান্ড দ্য ফাংশন নেম শুড বি সেম। দেখো ক্লাসের নাম আর আমাদের কনস্ট্রাক্টরের নাম সেম বলেই কিন্তু এখানে আমরা বললাম যে এইটা কিন্তু একটা কনস্ট্রাক্টর, এবং যেহেতু এর প্যারামিটারের মধ্যে কিচ্ছু নেই, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ আছে, তাই সূত্রে আমরা বললাম নো প্যারামিটার, তাই জন্য এটাকে বলা হয় ডিফল্ট বা নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। এর আগের লেকচারে এটা ক্লিয়ার করে দিয়েছি। আর এর মধ্যে কি করি আমরা, এর মধ্যে যতগুলো ইনস্ট্যান্স মেম্বার ভেরিয়েবলস এর ভ্যালু কিন্তু আমরা ডিফল্ট ভ্যালু সেট করে দিই, যেগুলো হচ্ছে ইন্টিজারের জন্য 0, ফ্লোটের জন্য 0.0, ডাবলের জন্য 0.000 এরকম দিয়ে দেবে, স্ট্রিং এর জন্য নাল ভ্যালু, এগুলো কিন্তু আমরা নরমালি সেট করি অ্যাজ আ ডিফল্ট ভ্যালু হিসাবে। বুঝতে পেরেছি? এবার আমরা এর পরেটা যেটা মেন দেখবো, যেটা কিনা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। এই হচ্ছে বেসিক, দেখতে মোটামুটি দেখলে ক্লিয়ার করতে পারছো। কিছুই না, একই জিনিস, জাস্ট এখানে প্যারামিটার থাকবে। ঠিক আছে, এটা একটাই ব্যাপার যে এখানে প্যারামিটার থাকবে আর ডিফল্টে কোনো প্যারামিটার থাকে না। এখানে যে প্যারামিটারস গুলো আমরা নিচের থেকে পাঠাবো সেগুলো আসবে। লাস্ট লেকচারে যারা দেখেছো হয়তো ওখানে একটা ছিল, একটা কিছু ভ্যালু পাঠাচ্ছিলাম, তো সেই সূত্রে হয়তো তোমাদের মাথায় থাকে, আমি আর মুছে দিলাম হয়তো লাস্ট লেকচারে যারা দেখেছো। তো এইটা হচ্ছে প্যারামিটারাইজ, কেন কি এখানে দুটো প্যারামিটার প্রোভাইড করা হয়েছে। ঠিক আছে, দিস আর দ্য প্যারামিটারস। এবার এখানে বড় একটা প্রশ্ন তোমাদের মনে আসবে যারা ডিফল্ট কনস্ট্রাক্টরের ভিডিও দেখেছো। আমি বলেছিলাম যে ডিফল্ট কনস্ট্রাক্টর কিন্তু কম্পাইলার অটোমেটিক্যালি ক্রিয়েট করে দিতে পারে। আমরা যদি না লিখতাম ডিফল্ট কনস্ট্রাক্টর, যেটা আমরা ইনস্ট্যান্স এবং মেম্বার ভেরিয়েবল যেগুলো ছিল আমাদের স্ট্যাটিক এবং ইনস্ট্যান্স ভেরিয়েবলের ওই লেকচারটাকে আমরা দেখেছিলাম, যে আমরা ইনস্ট্যান্স মেম্বার ভেরিয়েবল গুলোকে ডিফাইন করিনি, তাও তার ভ্যালু 0 এসেছিল। তারপরে আমরা যখন জানলাম কনস্ট্রাক্টরের ব্যাপারে পরের ভিডিওস গুলোতে, আমরা তখন একটা জিনিসে একটা কনক্লুশনে আসলাম যে ডিফল্ট কনস্ট্রাক্টর কম্পাইলার বানিয়ে দিচ্ছিল অটোমেটিক্যালি বলেই কিন্তু ভ্যালু 0 আসছিল। সেই সূত্রে দাঁড়িয়ে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কিন্তু কম্পাইলার অটোমেটিক্যালি ইমপ্লিসিটলি বানায় না। তাহলে ক্লিয়ার হয়েছে, কম্পাইলার কিন্তু কোনোভাবে তোমাকে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কিন্তু বানিয়ে দেবে না। এটা তোমাদের অ্যাজ আ প্রোগ্রামার তোমাদেরই কিন্তু এটাকে বানাতে হবে। তো প্যারামিটারাইজের মধ্যে বুঝতে পারছো বাদবাকি তো কনস্ট্রাক্টর সবসময় সেম থাকে, যে ক্লাসের নাম কনস্ট্রাক্টরের নাম সেম থাকবে, কোনো রিটার্ন টাইপ হবে না, এগুলো নিয়ে কোনো কাজ নেই, এগুলো নিয়ে আমরা কথা বলবো না। অলরেডি আমরা ইন্ট্রোডাকশন অফ কনস্ট্রাক্টরে আমরা মোটামুটি আইডিয়া ক্লিয়ার করেছি। আর এর মধ্যে কি করেছে দেখো, যেই ভেরিয়েবল গুলো এসেছিল অ্যাজ আ প্যারামিটার, যে ভেরিয়েবল মানে এগুলো কিন্তু ভ্যালু এসছে, আমরা কল বাই ভ্যালু আমরা জানি, কল বাই রেফারেন্স আমরা জানি, এগুলো আমরা অলরেডি ক্লিয়ার করে নিয়েছি যদি ভুল না বলি। যেগুলো যারা দেখোনি এখানকার আমাদের প্লেলিস্ট চেক আউট করতে পারো, বা আমি আই বাটনেতে এত লিঙ্ক যাওয়া পসিবল না, তো প্লেলিস্টে গিয়ে চেক আউট তোমরা করতে পারো। তো সেই সূত্রে এখানে যে ডাব্লিউ এবং এইচ এ যে ভ্যালুগুলো এসছে অ্যাজ আ প্যারামিটার, সেইগুলো কিন্তু আমি আমাদের যে ইনস্ট্যান্স যে মেম্বার ভ্যারিয়েবলের মধ্যে কিন্তু আমরা অ্যাসাইন করে দিলাম। এটা কিন্তু অবজেক্ট বাই অবজেক্ট চেঞ্জ হবে। প্রত্যেকটি অবজেক্ট যখন তৈরি হবে, এটা অলরেডি আমরা লাস্ট লেকচারে ডিসকাস করেছি, দেখো মেনটা দেখলে বুঝতে পারবে। দেখো পাক যখন তৈরি হলো তখন কিন্তু 10 আর 2 অ্যাজ আ ভ্যালু প্যারামিটার থেকে এসছে। তাহলে এখান থেকে ছোট করে তোমাদের বোঝাই, ভালো করে দেখো, তাহলে এখান থেকে দেখলে বুঝতে পারবে এই 10টা চলে যাবে তোমাদের ডাব্লুতে, ভালো কথা, আর 2টা চলে যাবে তোমাদের এইচে। দেখো আলটিমেটলি আমরা জানি যখন একটা অবজেক্ট তৈরি হয় তখন আমাদের কি হয়, দিস ইজ দ্য কনস্ট্রাক্টর, অটোমেটিক্যালি কল হয় বলেছিলাম। তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টর। দেখো কল হয়ে 10টা চলে গেল ডাব্লুতে, আর আমাদের 2টা চলে গেল আমাদের এইচে। তার মানে পাগ নামে একটি অবজেক্ট এরকম তৈরি হবে, খুব ভুল না বললে। পাগ নামে একটি অবজেক্ট তৈরি হলো, তার মধ্যে দেখো প্রত্যেকটি ইনস্ট্যান্স যতগুলো ভেরিয়েবল আছে ক্লাসে সবগুলোই থাকবে। দেখো লেগ আর আই তো মোটামুটি আমাদের ভ্যালু স্ট্যাটিক বলে সবার কিন্তু সেম হবে, 4 আর 2 সবার, যতগুলো অবজেক্ট তৈরি হবে সবার কিন্তু সেম হবে। কিন্তু যখন পাক তৈরি হলো তখন এই ডগ1 কনস্ট্রাক্টর কল হয়েছে, 10 আর 2 ভ্যালু গেছে, তার মানে পাগ অবজেক্টের ওয়েটে ডাব্লু বসিয়েছি, তাহলে ডাব্লুতে কত 10, তাহলে এখানে দেখো
10 বসিয়েছি। আর দেখো 2টা কোথায় গেছে, এইচে গেছে। আর এইচ কোথায় আছে দেখো হাইটে বসিয়েছি, সেই সূত্রে এখানে 2 হচ্ছে তার হাইট হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? 10 হচ্ছে ওয়েট, 2 হচ্ছে তার হাইট। এটা যেই ইউনিটেই হোক না কেন, ইউনিট ইজ নট মেনশন, বাট আমি আইডিয়াটা ক্লিয়ার করলাম। তারপরে কি হবে দেখো, সেকেন্ড যখন তুমি জার্মান অবজেক্টটা যখন তৈরি করো, জার্মান শেপার্ড, তখন তো দেখো লেগ আর আই ভ্যালু তো স্ট্যাটিক, এটা তো অটোমেটিক বসে গেল। এইবার দেখো 15 আর 4 ব্যাপারটা কি হবে এবার, তার মানে 15টা গিয়ে বসবে হচ্ছে তোমার ডাব্লুতে, আর 4টা গিয়ে বসবে হচ্ছে এইচে যখন কল হলো। তার মানে কি 15 এজ আ ডাব্লু, ডাব্লু ওয়েটে বসে গেল, তাহলে ওয়েটে এখানে চলে যাবে 15। আর দেখো হাইটে এইচে গেছে 4, তাহলে এইচ বসেছে হাইটে, তাহলে এখানে হয়ে যাবে 4 হয়ে গেল। তাহলে এইভাবেই কিন্তু ফিলিং গুলো হচ্ছে। এবার নেক্সট বার কি হচ্ছে, নতুন যখন আরেকটা ল্যাবরা বলে একটা যখন অবজেক্ট বানালাম ডগের, আবার সেম ডগ 1 এর মধ্যে 12 আর 3 যাচ্ছে, সেই সূত্রে দাঁড়িয়ে 12 আর 3 যদি যায়, তাহলে 12 কোথায় চলে যাবে, ওয়েটে 12 গেল, 3 গেল হচ্ছে হাইটে এইচে, ডাব্লুতে ওয়েটকে ইনিশিয়ালাইজ করছে, তাহলে এখানে করে দেবো হচ্ছে আমরা 12 অ্যাজ আ ওয়েট করে দিলাম, আর ডাব্লুতে করে দিলাম আমি 3। তাহলে এইভাবেই কিন্তু আমাদের অবজেক্ট তৈরি হয়ে যাবে। আর যখন প্রিন্ট করবো আমাদের আলটিমেটলি সবগুলো ইন্ডিভিজুয়ালি কল করছি, পাক ডট ডিসপ্লে কল করে, যখন ডিসপ্লে মানে কি সবগুলো হাইট, ওয়েট, তার লেগ, আই সবগুলো প্রিন্ট করবে পাগের মধ্যে যা যা আছে। এবার যখন আমি জার্মান ডট ডিসপ্লে করি, জার্মানের মধ্যে যেসব ভেরিয়েবল গুলো আছে সেগুলো সব কিন্তু একের পর একের ভ্যালুগুলো ডিসপ্লে হবে। সেম যখন ল্যাবরা ডট ডিসপ্লে করেছি, যখন ল্যাবরার মধ্যে যেসব আমাদের ভেরিয়েবলের ভ্যালুগুলো আছে সেগুলো কিন্তু আমরা ডিসপ্লে করবে। তাহলে বুঝতে পারলাম, তাহলে এই হচ্ছে বেসিক আইডিয়া। এইভাবেই কিন্তু আমাদের রুটসের কিন্তু আমাদের ইমপিসির ইন্টারনালি কাজ হচ্ছে, যেখানে আমরা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর বললে আমরা কি বুঝলাম, যে আমাদের সিম্পল, আমরা এখান থেকে একটা কথা আমাদের ক্লিয়ার হচ্ছে যে আমরা যখনই আমরা অবজেক্ট ক্রিয়েট করছি তখন সেই মোমেন্টে আমরা এখানে ভ্যালু দিয়ে দিচ্ছি, সেই ভ্যালুগুলো গিয়ে কিন্তু আমাদের প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের যে প্যারামিটারস গুলোর মধ্যে কল বাই ভ্যালু হিসেবে কাজ হয়। কল বাই ভ্যালু কনসেপ্টটা অলরেডি আমরা ডিসকাস করে দিয়েছি, এটা আমাদের প্লেলিস্টে রয়েছে, লিঙ্ক তোমরা গিয়ে দেখতে পারো। ভ্যালু ওখানে পাস হচ্ছে, গিয়ে ওখানে অ্যাসাইন হচ্ছে, এইভাবেই কনসেপ্টটা হয়। আমি পুরো ধরে ধরে তোমাদের বলে দিয়েছি। এবার আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে নিয়ে গিয়ে বাদ বাকিটা এটাই দিয়ে একটা প্র্যাকটিক্যাল করে আমরা বুঝবো। তো প্র্যাকটিক্যাল স্ক্রিনে অলরেডি আমরা কোডটা এখানে টাইপ করাই আছে। দেখো সেম জিনিসটা যেটা ওখানে লিখেছিলাম, ওখানে জাস্ট ডিফল্ট কনসেপ্টটা ছিল হয়তো থিওরিতে, এটা কিন্তু আমি ওখান থেকে সরিয়ে দিয়েছি। বাদ বাকি দেখো সবই এক আছে। দেখো ডগ 1 ইজ আ প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। ডিসপ্লের জন্য আমাদের সব রকম ইনিশিয়ালাইজ করে রেখেছি, মানে ডিসপ্লে করা মানে যে কোড লেখা রয়েছে, এবং আমরা সেম 10, 2, 15, 4 এগুলো আমরা কল করেছি। সেম যখন আমরা কম্পাইল করবো, আমাদের নো ক্লাস সিনট্যাক্স, নো কম্পাইল এরার। এবার আমরা জিনিসটাকে রান করি, জাস্ট ভ্যালুটা তোমাদের একবার দেখিয়ে দেবো, আর কিচ্ছু নয়। দেখো রাইট ক্লিক করে আমরা ভয়েড মেনে ক্লিক করলাম, দেখো ভ্যালু দেখো 2, 10, 4, 2, দেখো 4, 2 সবসময় ফিক্স থাকবে, এটা আমরা জানি, যেহেতু স্ট্যাটিক আমাদের ভেরিয়েবলের ভ্যালু সব অবজেক্টের জন্য সেম থাকে, যেটা আমরা ওই এক্সাম্পলটাই ফলো অন করে রাখলাম এই অবধি এসে। তো সেই সূত্রে আমাদের সবগুলোই কিন্তু আমাদের তার নিজস্ব ভ্যালু কিন্তু প্রিন্ট করেছে। এখানে এটাই হচ্ছে বেসিক বিউটি, যে ইনস্ট্যান্স ভেরিয়েবলের ভ্যালু কিন্তু অবজেক্ট টু অবজেক্ট আমাদের ভ্যারি করে, আর সেটাকেই ইনিশিয়ালাইজ করার জন্য আমাদের কিন্তু প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর লাগে। খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর মেইনলি আমাদের ইনস্ট্যান্স মেম্বার ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করার জন্য ইউজ করছি। দেখো আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টর ডিফল্ট ভ্যালু, ডিফল্ট কনস্ট্রাক্টর দিয়ে আমাদের সেরকম কিছু কাজ লাগে না। যদি আমরা কোনোদিন ভুলে যাই যে কনস্ট্রাক্টর লেখার কথা, আর আমরা ভুল করে প্রিন্ট করে দিই কোনো ইনস্ট্যান্স মেম্বার ভেরিয়েবলকে ভ্যালু ইনিশিয়ালাইজ না করে, তখন এই ডিফল্ট কনস্ট্রাক্টর কি করে, কম্পাইলার বানিয়ে তার কাজে একটু 0 ডিফল্ট ভ্যালু সেট করে দেয়, ভ্যালুগুলো তোমরা পাও। কিন্তু অ্যাকচুয়াল কি হয়, অ্যাকচুয়ালের গল্প এরকম ভাবে থাকে যে তোমাদের দিস আর অল প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, মানে তোমরা যখনই ইনস্ট্যান্স মেম্বার ভেরিয়েবলের ভ্যালু তোমাদের ফিলিং করতে হবে, তখন তোমাদের কি লাগবে, তোমাদের কিন্তু প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের গল্প তোমাদের জানতে হবে। যদি তোমরা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের গল্প যদি তোমাদের আইডিয়া ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু তোমরা আরামসে প্রত্যেকটি অবজেক্টের ভ্যালু তোমরা ইন্ডিভিজুয়াল অবজেক্টের কিন্তু ডিফারেন্ট ভ্যালু তোমরা তাদের যে ইনস্ট্যান্স মেম্বার ভেরিয়েবল বা প্রপার্টির মধ্যে তোমরা কিন্তু অ্যাসাইন করতে পারো। এই ছিল কনসেপ্ট অফ আ প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। আশা করি তোমরা কথাটা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যি দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয়
স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।